बिजुरिया चमके झियरा तरसे बिजुरिया चमके बिजुरिया चमके झियरा तरसे बिजुरिया चमके झियरा तरसे मेहा बरसे झम 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 मेहा बरसे আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ দ্বিতীয় পর্বে এমন এক জায়গায় রয়েছি এবং অন্দরমহলে যার সঙ্গে রয়েছি তার নাম সুকান্ত ভট্টাচার্য, কিন্তু তাকে মৈনাক ভট্টাচার্য বলেই একজন ভাস্কর এবং একজন গল্পকার হিসেবে চিনি। মৈনাক ভট্টাচার্য আজ আড্ডাগুলির অন্দরমহলের তৃতীয় পর্ব। চলে এসেছি এমন একটা জায়গায়, মানে কি বলবো, আর এই জার্নিটা নিয়ে কথা হবে এবং মৈনাক দা বা সুকান্ত দা তার যে আরেকটা পরিচয় গল্পকার এবং ভাস্কর্য নিয়েও তার একটা বই সাম্প্রতিককালে চণ্ডাল প্রকাশন থেকে বেরিয়েছে, সেটা নিয়েও কথা হবে। একটা নতুন, এটা এখানে একেবারে কাঁচা ব্যাপারটা রয়েছে, এরকম ভাবে আমার প্রথম দেখা। পরিচয় করিয়ে দিই, মৈনাক ভট্টাচার্য। অন্দরমহলের আড্ডাগুলির অন্দরমহলে দর্শকদের জন্য আজকে থাকছে ভাস্কর্য, গল্প, এসব নিয়ে কথা। আপনার জার্নিটা বলুন, কিভাবে শুরু, কবে থেকে শুরু, হঠাৎ করে কি এই অঙ্গনে আসা? আসলে আমার স্কুলিংটা হচ্ছে লেখালেখি। আচ্ছা। এবং ভাস্কর্যের যে প্রথাগত পাঠ, সেই প্রথাগত পাঠটা সেইভাবে আমার নেওয়া নেই, কিন্তু আমার একাডেমিক ইয়েতে আমি সিভিল ইঞ্জিনিয়ার হওয়ায় এটা আমাকে খুব সহযোগিতা করেছে ক্রাফটম্যানশিপের জন্য। আর তাছাড়া আমার সিভিল ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে এবং আমার চাকরিগত কারণে আমাকে বনবাজারে বিভিন্ন জায়গায় যে ঘুরতে হয়েছে, মাঠে ঘাটে থাকতে হয়েছে, সেইখান থেকে আমার শুরুতে একটা ড্রিফটউডের আকর্ষণ ছিল লেখালেখির সঙ্গে। লেখালেখিতে যে স্কুলিংটা ছিল আমার, তারপরে ড্রিফটউডের সেই আকর্ষণ, আমি প্রথমে ড্রিফটউড দিয়ে শুরু করি এবং তারপরে এই ড্রিফটউডের থেকে কিছু ভাস্কর বন্ধু, যেমন শিলিগুড়িতে একসময় জয়ন্ত পাল ছিল, সুদীপ্ত রায়, সুচিত্র অধিকারী, শিল্পী ভাস্কর বন্ধু, এদের সঙ্গে আলাপ, তারপরে এদের সঙ্গে থেকে এবং মূলত জয়ন্তর কাছ থেকে শুরুতে এই ক্রাফটম্যানশিপগুলো জয়ন্তর সাথে হাতে হাতে কাজ করে আমার শুরু, এবং তাদের উৎসাহেই আমি ভাস্কর্যে আকর্ষণ আসি। এবং ভাস্কর্যে আসি আমি দিনের পর দিন, আমি এই টেরাকোটার কাজটাকে ধরার জন্য আমি পালদের সঙ্গে থেকেছি, থেকে তাদের কাছ থেকে ক্রাফটম্যানগুলো শিখেছি। তারপরে মাইথোলজির উপরে প্রচুর, মানে আমার মনে হয়েছে যে এইগুলোর শুরুতে মাইথোলজির সঙ্গে মাটির টান একটা সবসময়ই থাকে, যে সেই জন্য এই মাইথোলজি দিয়েই আমি প্রথম কাজগুলো শুরু করেছিলাম। এখন তো আমি সব ধরনের কাজই করছি। আমি এইখানটায় শিলিগুড়ির মতন জায়গায় থেকে ব্রোঞ্জ করা যায় না, তার জন্য কলকাতায় দৌড়াতে হয়, সেই জন্য আমি ব্রোঞ্জটা পারি না। কিন্তু এইখানটায় আমি ফাইবার গ্লাসে তো আমি করছি, প্লাস্টার, ফাইবার গ্লাস, কংক্রিট। আর আমি কলকাতায় ছিলাম একটা সময় চাকরি সূত্রে, সেই সময় তো আমি সেখানটায় ব্রোঞ্জের কাজ করি। আর মানে এমনি প্রথাগত শিক্ষা তেমন ভাবে আকর্ষণ করেনি? প্রথাগত শিক্ষা আকর্ষণ করেনি, কিন্তু প্রথাগত শিক্ষা আকর্ষণ না করলেও আমার রামকিঙ্করের উপর আমার একটা রামকিঙ্করের কাজ নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি। আমি রামকিঙ্কর, সোমনাথ, দেশি ভাস্করদের মধ্যে সোমনাথ, গণেশ পাইনের যেমন চিত্রশিল্প, গণেশ পাইন, বিমল কুণ্ডুর ভাস্কর্য, সেগুলোর মধ্যে যেমন বিদেশি ভাস্করদের মধ্যে যেমন আমাকে খুব টানে জেকব এপস্টাইন, কনস্ট্যান্স ডাকুসি,
এদের এই কাজগুলো হেনরি মুর তো একদম অবশ্যই বিখ্যাত, একটা অবশ্যই। আলাদা জায়গা। হ্যাঁ, তার আর এই যে সেসব প্ল্যানে- কিউবিজম যেটা আর কি জিয়াকোমিত্তি, যত মুক্তির আছে। তার উপরে যে আর আর যে ওই যে গ্রিক মাইথোলজির উপরে ওই যে যেটা একটু আগে কথা হচ্ছিল যে লাকুনস আর তার যে সানস, তার ছেলেদের নিয়ে যে পুরাণের মিথ। আসল কথা যে ভাস্কর যে ব্যাপারটা আর কি, ভাস্কর্যের ব্যাপারটা সেখানে মাইথোলজি অনেকটা সহায়ক। মাইথোলজির উপরে আমরা কিন্তু খ্রিস্টপূর্ব কালে হরপ্পা মহেঞ্জোদারো সেখানেও প্রচুর নিদর্শন রয়েছে কিন্তু একবার ভাস্কর্য তো আজকের না, ভাস্কর্য বহু আগে। হ্যাঁ। আরেকজনের নাম কিন্তু আমি ভুল করলাম, যেটা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে। বয়, সেটা হচ্ছে অগস্তিন রদা। আচ্ছা, রদাকে রদা। ছাড়া, রদাকে হ্যাঁ, ছাড়া তো হ্যাঁ, ভাস্কর্যের ইয়ে হতেই পারে না। এবং আচ্ছা রদার জীবন, রদার কাজ, সেটা অ্যাকচুয়ালি মিকেলাঞ্জেলো না থাকলে তো আমার মনে হয় রদা হতো কিনা সন্দেহ। এবং রদার পরেই যেটা পরবর্তীতে যে ভাস্কর্যের একটা আধুনিকতা এসছে, এটাও তো অস্বীকার করতে পারবো না। আর মানে শিল্পের আন্দোলন, কবিতার আন্দোলন, এগুলো তো পুরো একটার পর একটা বিদেশি আন্দোলনগুলোর প্রভাব সেখানে ছবিতে পড়েছে। চিত্রশিল্প, চিত্রকলা যেটা, সেটাই ভাস্কর্যে পড়েছে। সেই যে দাদাইজম থেকে আরম্ভ করে সমস্ত ইজমগুলো, সেগুলো এখানে কাজের ক্ষেত্রে কিরকম ভাবে মানে দেখুন, অ্যাপ্লিকেশনটা বলছি। ড্যাডাইজমের তো একটা বিরাট বিরাট অ্যাপ্লিকেশন আছে, কেননা ড্যাডাইজম ভাস্কর্য, চিত্র ভাস্কর্যের ভিতটাই নড়িয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা কবিতার ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ না, কবিতার ক্ষেত্রে তো করেইছে, কবিতার ক্ষেত্রেই মানুষ বেশি আলোচনা করে, কিন্তু চিত্র ভাস্কর্যের ভিত নড়িয়েই দিয়েছিল মার্শাল ডুশো জাস্ট ইউরিনাল পট নিয়ে গিয়ে, মার্শাল ডুশো সেই সময় জাস্ট ইউরিনাল পট নিয়ে গিয়ে দ্য ফাউন্টেন নাম দিয়ে উল্টো করে বলছিল দিস ইজ কালচার। হ্যাঁ, সেই সময় বাইসাইকেল হুইল সেই সময় হয়েছিল। বলছে যে ভাস্কর্য প্রকৃতির মধ্যেই তৈরি হয়ে আছে, প্রকৃতির তাগিদেই, জীবনের তাগিদেই তৈরি আছে, সে ভাস্কর্য কেন ভাস্কর্য হবে না? তারপর সেইখান থেকেই যে সেই একটা ভাবনা ঘুরিয়ে মার্চ বাউ তৈরি হয়েছিল সেই সময়। প্রথম একটা ঘরের মধ্যে সমস্ত আবর্জনা জড়ো করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে মানে এইদিকে বিশ্বযুদ্ধের ভয়াবহতা, এখন বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতিতে যেই অবস্থা চলছে, তো ড্যাডাইজমের প্রতিবাদটা ছিল সেই জায়গায় যে একদিকে হিংসা, হত্যা, পচন, আরেকদিকে আমি অস্থিরতা, আরেকদিকে আমি পলিশ দেখাবো, এটা হতে পারে না। সেইখান থেকেই শুরু হয়েছিল মার্চ বাউ। একটা ঘরের মধ্যে সমস্ত আবর্জনা জড়ো করে ইয়ে করা হয়েছিল, যে এস্টাবলিশ করা হয়েছিল যে এটাও ভাস্কর্য। এই আন্দোলনগুলোও কিন্তু নিয়েছে। তার পরবর্তীতেই কিন্তু এই যে আমাদের বাংলা সাহিত্যে যে হাংরি মুভমেন্ট শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, না আপনি বলুন। হ্যাঁ, মানে হাংরিটার প্রভাব আমরা যেরকম ভাষার উপরে, চিন্তার উপরে, হ্যাঁ সেটাই আমি বলছি, শুধু লেখালেখির মধ্যেই ছিল, সেটা কিন্তু অন্য শিল্পের মধ্যে কিন্তু সেইভাবে ছড়িয়ে পড়েনি। সেই অন্য শিল্পে ছড়ানোর আগেই সেই হাংরি মুভমেন্টটা যেন একটা বিস্তার হয়ে গেল বা কিছুটা গুটিয়ে গেল, সেই রকম ব্যাপারগুলো। কিন্তু ড্যাডাইজমের ব্যাপারটা কিন্তু সমস্ত ইয়ে হয়েছিল। আর আপনি যেটা বলছিলেন যে অ্যাকচুয়ালি শিল্পকে ওইভাবে করে আলাদা করা যায় না, সব শিল্পের কিন্তু মূল বা শিকড়টা কিন্তু এক জায়গাতেই। এখানে একটা দেখছি, এটা হতে আর কতদিন সময়? একেবারেই কাঁচা। দেখুন, এখন ব্যাপারটা এটা কিছুই হয়নি, এটা জাস্ট আমি চাপিয়েছি। আচ্ছা, কোনো শিল্প খুব দ্রুত হয়ে যায়। আমার ওই ঘরে একটা অ্যাস্ট্রাক্ট ফর্মে একটা রবীন্দ্রনাথ করা আছে, সেটা কোভিডের সময় করা, খুবই দ্রুত হয়ে গেল। কোনো শিল্প হয়ে যায়, সাথে সাথেই হয়ে যায়, খুব হয়ে যায়। কখনো শিল্পী হয়তো বুঝতেও পারে না, একটা লেখালেখিও যেমন আমার মনে হয় আকার নেবে সেটা বোঝা যায়, কোথায় আকার নেবে, কখন আকার নেবে। মানে এটাই আমি জিজ্ঞেস করছিলাম যে মানে ভাস্কররা কিরকম, এই যে রবীন্দ্রের যে এই প্রতিকৃতিটা হচ্ছে, এটা কি মাথায় কি আছে? মাথায় তো থাকতেই হবে। আপনার মাথাতে যদি মানে মাথায় কি দাঁড়াবে সেটা কি দেখা আছে? অবশ্যই, আচ্ছা, অবশ্যই আছে, কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত সেটা আসছে না। এই রদার ক্ষেত্রেও তো তাই হয়েছিল। রদার ক্ষেত্রে রদার যে নরকের দ্বার, আমরা কিন্তু রদার যে বিশ্ববিখ্যাত যে থিঙ্কার আমরা পেতামই না।
পেতামই না। যে নরকের দ্বার রদা দিনের পর দিন চলে যাচ্ছে, নরকের দ্বার ফরমাইশি কাজ সেটা দিতে পারছে না, শুধু তখন রদাও নিজের একটা অস্থিরতার মধ্যে রয়েছে। তখন সেই সময় ঘটনাচক্রে কবি রিলকে হচ্ছে রদার সচিব হিসেবে কাজ করছে। তখন রদা শেষ পর্যন্ত রিলকে একদিন বললো যে রিলকে খুব চাপ দিচ্ছে, আমার নরকের দ্বার কি তৈরি? রিলকে বলছিল যে সাধারণ নাগরিক হিসেবে সাধারণ নাগরিককে দেওয়ার জন্য নরকের দ্বার তৈরি, কিন্তু আপনি যদি সৃষ্টিশীল মানুষ হিসেবে বলেন তাহলে কিন্তু এখনো কোথায় যেন ফাঁক রয়েছে। তখন রদাকে এই যে রিলকে যে জায়গাটা ধরিয়ে দিল, তখনই কিন্তু রদার মনে হয়েছিল যে এইখানে কিছু একটা বিমূর্ততা থাকার প্রয়োজন, যাতে নরকের দ্বারটাকে আমার একটা আলাদা মাত্রা দেবে। তখনই কিন্তু থিঙ্কারের ভাবনাটা মাথায় এসেছিল, এবং রিলকের এই ইয়েটা না হলে হতো। এই যে তাহলে এই যে শিল্প সাহিত্যের যে এই যে একটা সংযোগ, যেটা ফ্রান্সে যেটা হয়েছে আর কি, যার জন্য ফ্রান্স বিখ্যাত আর কি, হ্যাঁ, শিল্পী এবং কবি তাদের যে পারস্পরিক একটা সহাবস্থান কাজের ক্ষেত্রে, সেটা কিন্তু জরুরি বলে মনে হয়, তাই না? সবসময় জরুরি। এই কারণের জন্যই না আপনি, আমি জল দিচ্ছি, হ্যাঁ অবশ্যই, গরমে দিয়ে তো জল খাওয়ানো না এটাকে বলে, না মাটিটা ইয়ে হয়ে যাবে। তো আমরা শিলিগুড়িতে আমাদের যে শিল্প ভাস্কর্যের যে আমাদের দল আছে ফিলিংস, আমরা সেখানটায় যখন প্রদর্শনী করি, সেখানটায় আমরা কিন্তু আমাদের সেই প্রদর্শনীতে কিন্তু আমরা সবাইকে গুরুত্ব দিই। সেখানে নাট্যকার থাকে, চিত্রশিল্পী তো থাকেই, কবি থাকে, চলচ্চিত্র নির্মাতা থাকে, সবাই থাকে। আমরা মনে করি যে শিল্পের কোনো সীমাবদ্ধতা হয় না, প্রকাশের আলাদা মাধ্যমটা আলাদা, আঙ্গিকটা আলাদা, কিন্তু সেই সৃজন সত্তাটা এক, আমরা সেটা স্বীকার করি। এবং এখানে আরেকটা দেখছি, এটা তো এক বিমূর্ত, এটা একটা সরস্বতীরই বিমূর্ত বলা যায়। এটা কবে তৈরি? এইটা 2019-এর পরে তৈরি। আসলে না, আমাকে চাকরি সূত্রে না ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরি করতে হয়েছে, এবং আমি পরে লাস্ট লেগ পোস্টিং যেটা বলে হিসাবে চাকরির নিয়মে, সেটা করতে গিয়ে 2019-এ এসে আমি এইখানটায় থিতু হয়েছি। এবং সেইখানটাই তখন আমার এই স্টুডিওটা, এবং যেহেতু আমাকে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, বড় স্টুডিও না থাকার জন্য আমি কিন্তু খুব বড় কাজ করতে পারি না, এবং এখনো আমি পারি না। আমি যদি আরো বড় একটু জায়গা আমি করতে পারতাম, বা এটার জন্য যে জায়গাটা এইটুকুই হচ্ছে না, এখানে তো জল যাতে না আসে, না সেটা ঠিক আছে, আমি তো সবটা আছে, আমার ওইদিকেও আছে, সবটা নিয়েই আমি কাজ করি। কিন্তু এখন ক্লেতে করতে গেলে বা যেসব সময় লাগে, সেটাতে তো একটা শেড বা ইয়ে লাগে, সেটাই। এই কাজটার মধ্যে কি ভাবনাটা কাজ করেছে? দেখুন, এক নম্বর ঘটনাটা হচ্ছে যে যদি শিল্প কবিতা এই জিনিসগুলো না অনুভবের জায়গা। কেউ তো এক নম্বর কথা হচ্ছে, আমি মনে করি কবিতার যেমন কোনো ব্যাখ্যা হয় না, নাম হয় না, অনুভব করতে হয়। শিল্পের ক্ষেত্রেও তাই। তবুও আমার অনুভবের জায়গাটা বলি, এইখানে যেমন এইটা যদি একটা সরস্বতী হয়, এই হাঁস এবং বীণার মোটিভ দিয়ে যদি সরস্বতীর একটা ইয়ে হয়, তাহলে এইগুলো এক একটা ক্যারেক্টার হয়ে বিভিন্ন ইয়ে হিসেবে আছে। সেটা যেমন ব্যালেন্সও করছে, সেটা একটা ক্যারেক্টার বা সেটা একটা পূর্ণতার জায়গা হিসেবেও সেটা অবশ্যই সব ক্ষেত্রেই, মানে একটা ছেড়ে যে এটা আলাদা করে যদি সেটা ধরে নেই এটা একটা হাঁসের অবয়ব, সেটা হয় না, মানে পূর্ণতা। শব্দও যেমন ব্রহ্ম, মাত্রা বিন্দুও তেমন ব্রহ্ম। সুতরাং কোনো কিছু ছেড়ে এটা, মানে কোনো শিল্প বলতে একটা টোটাল ব্যাপার হয় সবসময়, শিল্পর একটা আলাদা ইয়ে হয় না। এগুলো কি ক্লে দিয়ে দেয়? এটা কিসের? এইটা ডাইরেক্ট প্লাস্টারে করা, এইটা ফাইবারে করা। এইটা যদিও আমার কাজ নয়, এইটা আমার এক ভাস্কর বন্ধুর কাজ। আচ্ছা, এটা কার? এটা জয়ন্ত পালের কাজ। জয়ন্ত পাল, এই ছবিটা এটা ওর একটা স্টাডি ওয়ার্ক, ওর রবীন্দ্র ভারতীর ইয়ে করার সময় স্টাডি ওয়ার্ক। কখনো কখনো কেউ এসে স্টাডি করার জন্য ইয়ে করে। আমার যেমন চিত্রশিল্পী বন্ধু আছে সুদীপ্ত রায়, তার ছাত্ররা এটা দেখে কাজ করলো সম্প্রতি।
আমরা তো ঠিক ওই ব্যাকরণের জায়গাটা এখানে আমি বুঝবো না, আমি তো এই ফর্মে জিনিসটা কাজ বলি, করে। এই ফর্মটা নিয়ে আমিই কাজ করি। এটা আচ্ছা। টেরাকোটার একটা ফর্ম, এই ফর্মে আমার অনেক কাজ করা আছে এবং সত্যি বলতে কি আমি দেখিনি আমি আর কেউ এইভাবে করে কাজ করছে। আমি ভাস্কর্যের কবিতা এই ফর্মটাকেই আমি বলি, যেমন এই ফর্মে আমার অনেক কাজ করা আছে। ভাস্কর্যের কবিতা এটা খুব ওই সর্বরী রায়চৌধুরী, চিন্তামণি কর এদের ক্ষেত্রে কিন্তু এই টার্মটা ব্যবহার করা হয় যে কবিতা এবং সঙ্গীতের প্রভাব পুরো এই ভাস্কর্যের উপর পড়েছে। সমস্ত ভাস্কর্যই কবিতা, হ্যাঁ। কিন্তু আমি এইটার মধ্যে ধরে আমি কবিতার মতন একটা কবিতা এবং একটা গল্প, এই দুইটার মধ্যে যেমন একটা জায়গা থাকে, হ্যাঁ। সেরকম আমি আমার এই কাজগুলো এই মানে রিলিফ, এগুলোকে তো রিলিফ কাজ বলে, তো হ্যাঁ, এই রিলিফ কাজের মধ্যে আমি মানে ছবির মতো করে, কবিতার মতো করে বিষয় নির্বাচন করতে পারি, ভাবনা নির্বাচন করতে পারি, এটার মধ্যে অনেক কবিতায় যেমন একটা বিস্তৃত আমি করতে পারি, তা আমি এই কাজগুলোর মধ্যে আমি করতে পারি। এটাকে আমার যখন খুব কবিতায় পায় তখন ভাস্কর্য করতে গিয়ে যখন খুব কবিতায় পায়, তখন আমি এই ধরনের কাজগুলো নিয়ে বসি এবং আমার এই ধরনের কাজ অনেক করা আছে। বাহ, ওগুলো একটু দেখতে পারলে ভালো হ্যাঁ, হতো। ভালো। এটাই দেখলাম, এটা হচ্ছে কৃষ্ণটাকে হ্যাঁ, এটা হ্যাঁ, কৃষ্ণর কৃষ্ণকে মানে পুরো ভাঙা হয়েছে এবং সেই ভাঙাটা ভেতর থেকে আমাকে ফিল করতে হবে ব্যাপারটা, একটা কবিতার মন দিয়ে, একটা সুরের মন দিয়ে। আমি সেটা মানে একটু একটু পাচ্ছি মনে হয় কোথাও যেন ঘ্রাণটা আর কি। এটাই আমার মনে হয় ফিলিংসই তো সব। ওই যে কবিতার মতন যেরকম যে বোঝার কিছু নেই, শুধু বাজবার, এই যে বাজছে ভেতরে, আমার মনে হয় একজন ভাস্করেরও সেই বাজনাটা, সেই বাজনার আলো, এটাই আজকে ছিলাম এখানে। মৈনাকদার সঙ্গে কথা হলো, আমার কিছু কাজ আছে। আচ্ছা। আমি এটা টেরাকোটা, এটা মিক্স মিডিয়াই বলবো, তার কারণ নিচেরটা যেমন টেরাকোটা, নিচেরটা যেমন কাঠের আছে, এটা আমার এই যে এই কাজগুলো যেমন রয়েছে, এই কাজগুলো সব। আচ্ছা, এটা কি যে কাটুং কুটুং বলে যে, এটা কি সেই জিনিস? এটা ধরতে পারেন সেইটাই আর কি, ওটা তো একটা আচ্ছা, কাঠের ইয়েতেই করা। এইগুলো যেমন সব টেরাকোটায় আমার ও কাজ এই যে করা। এই যে এটাই হচ্ছে যে ওইগুলো না? হ্যাঁ। এটা তো আমার মনে হচ্ছে এখানে মাইথোলজি রয়েছে। মাইথোলজি তো আছে। হ্যাঁ, সাধারণ। যেমন এই কাজটা আছে, এইগুলো এটা যেমন বুদ্ধের ঘোড়া, কনক ফর্মে আমি এটা একটা বসুন্ধরা একটা ওয়ার্কশপে করা, হোলির সময় একটা বুদ্ধের ঘোড়া ওয়ার্কশপে। বলতে মানে বুদ্ধ যখন বেরিয়ে গেল, বুদ্ধ যখন যায় কনক, হ্যাঁ। হ্যাঁ কনক যে কন্থক যে মানে মহানিষ্ক্রমণের সময় যে গেল, বেরোলো তখন হ্যাঁ। যেই ঘোড়ায় চেপে বুদ্ধ হ্যাঁ। নির্বাণের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে গেল, সেখান থেকে বেরিয়ে হ্যাঁ। গেল সবকিছু ত্যাগ করে, হ্যাঁ। সেই সময় ইয়েটা নিয়ে, ঘোড়াটা উদাস হয়ে আছে, সেই ভাবনাটা নিয়ে আমি ওই কাজটা করেছিলাম। যেমন এই যে এই ধরনের ছোট ছোট কাজ, এই কাজগুলো, এইটা যেমন টোটালি ইজিপশিয়ান মাইথোলজি, আনুবিস, একদম, শিয়াল হ্যাঁ। দেবতা, হ্যাঁ। এই ধরনের কাজগুলো আমি করি। যেমন এই ধরনের টর্সো, খুব ছোট ছোট টেরাকোটা, এই ধরনের কাজগুলো, এগুলো আমার অনেক পুরনো কাজ, এক সময় খুব মানে করি। আমি এই যে এই রবীন্দ্রনাথের কথা বলছিলাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। এইটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে করা, এটা খুব তাড়াতাড়ি, এমন কিছু কাজও আছে। যেমন এই কাজটা এখন আমার কাছে নেই। আচ্ছা, এই আচ্ছা। কাজটা, এইটা আমার একটা বইয়ের প্রচ্ছদ, এটা আমারই কাজ দিয়ে করা। বাহ, হ্যাঁ, এই বইটার কথাই বলছিলাম আমি, এটা আমি দেখেছিলাম, বইটা আমার সংগ্রহে নেই। গল্প নিয়ে আজকে কথা হলো না, গল্প নিয়ে পরের দিন কথা হবে। এইখান থেকে কি কি অনুষঙ্গ হিসেবে উঠে আসে, না ছবি থেকে অথবা এই কাজকর্মগুলো থেকে কিভাবে আসে, মৈনাকদা আবারও পরে কথা হবে। অনেক ধন্যবাদ।